নমস্কার। প্রয়াসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি কবিতার বিশ্লেষণ করব। কোন কবিতা? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত যে নবম শ্রেণীর পাঠ্য বইটি রয়েছে সাহিত্য সঞ্চয়ন, সেই সাহিত্য সঞ্চয়ন বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া নামক কবিতাটি আমার আজকের আলোচ্য বিষয়। কবিতাটি জানার আগে আমরা জেনেই গেছি যে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটির উৎস চৈতালি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য রচনার সময় পর্বকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, বা এই কাব্য রচনার যে তার সময়টা, সেটিকে কয়েকটি পর্বে আমরা ভাগ করতে পারি। সেরকমই এই কবিতাটি, অর্থাৎ খেয়া কবিতাটি যে চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত, এই চৈতালি কবিতা কাব্যগ্রন্থটি তার ঐশ্বর্য পর্বে লেখা। চলে যাব বিষয়বস্তুতে, তার আগে জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজের জমিদারি রক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন কাজের সূত্রে মাঝে মাঝে বা অনেক সময়তেই বাড়ির বাইরে, বিশেষত বিভিন্ন গ্রামে যেতে হতো নিজের জমিদারির কাজ দেখাশোনার ক্ষেত্রে। সেই সময় তিনি বহু ক্ষেত্রে বা বহু সময়তেই তিনি নদী বক্ষে নৌকায় ভ্রমণ করতেন, এবং ঠিক সেই ভ্রমণের সূত্রেই তিনি নদীর তীরের মানুষজন, সেখানকার পরিবেশ, সেই তাদের জীবন ধারণ, সেই সব খুব সামনে থেকে পর্যবেক্ষণ করেছিলেন। তারই কিছু কিছু ঝলক আমরা আমাদের আলোচ্য কবিতাতেও পাব। কবিতাটির নাম খেয়া। খেয়া শব্দের মানে হলো ছোট নৌকা। সেই ছোট নৌকা নিয়ে তিনি কি লিখেছেন, সেই কবিতাটি আমরা এখন আলোচনা করব, লাইন ধরে বিশ্লেষণ করব। চলো দেখা যাক কি আছে কবিতায়। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। খেয়া নৌকা নদীর স্রোতে পারাপার করে, কেউ ঘর থেকে বাইরে যায় কাজে, কেউ আবার বাইরে থেকে কাজ সেরে ঘরে ফিরে আসে। এই যাতায়াতের মাধ্যম কিন্তু একটাই, খেয়া নৌকা। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। যে নদীর মধ্যে দিয়ে খেয়া নৌকাটা যাতায়াত করছে, তার দুটো প্রান্তে, দুই তীরে রয়েছে দুখানা গ্রাম। সেই দুই গ্রামের মানুষ এপার থেকে ওপার হচ্ছে বিভিন্ন কাজে, ওই পারের মানুষ এই পারে আসছে বিভিন্ন কাজে। এইভাবে তাদের একটা চেনা জানা হয়ে গেছে, যেহেতু তারা সব সময় এই খেয়ার মাধ্যমেই যাতায়াত করে, এই পারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে, তাই তাদের একটা জানাশোনা তৈরি হয়ে গেছে। এবং তাদের এই যাতায়াতের মাধ্যম কিন্তু খেয়া নৌকা। তাই বলেছে যে সকাল হইতে সন্ধ্যা তারা এই আনাগোনাই করে যাচ্ছে। আনাগোনা অর্থাৎ যাওয়া আসাতেই ব্যস্ত রয়েছে। তো সবসময় প্রতিদিন মানুষ এক তীরের মানুষ অন্য তীরের মানুষকে যখন দেখছে, তাদের মধ্যে সাধারণভাবেই একটা চেনা জানা তৈরি হয়ে যাচ্ছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে প্রতিদিন কত দ্বন্দ্ব হচ্ছে, কত ঝড় ঝাপটা, কত বিদ্রোহ বিপ্লব, কত কিছু ঘটে যাচ্ছে, কত সাংঘাতিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা। এইরকম নানা দ্বন্দ্ব, কত সর্বনাশ ঘটছে, কত মানুষের মৃত্যু মিছিল, কত ক্ষতি, কত কিছু। আজ যা ঘটছে কাল তাই ইতিহাস হয়ে যাচ্ছে। এত দ্বন্দ্ব সর্বনাশ চলছে, আর নতুন নতুন এগুলোই ইতিহাস হয়ে যাচ্ছে, ইতিহাস তৈরি করছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে প্রতিনিয়ত কত দ্বন্দ্ব চলছে, কত লড়াই, কত বিপ্লব, কত ক্ষতি, কত সর্বনাশ ঘটেই যাচ্ছে। আজ যা ঘটছে কাল তাই ইতিহাস হয়ে যাচ্ছে। এই নতুন নতুন এই দ্বন্দ্ব সর্বনাশের অধ্যায়গুলো ইতিহাসের পাতায় স্থায়ী আসন করে নিচ্ছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহ, এই যে এত যুদ্ধ, এত বিদ্রোহ, এত দাঙ্গা হাঙ্গামা, সব কিছুতে কত মানুষের প্রাণ যাচ্ছে, কত মানুষ চলে যাচ্ছে আমাদের ছেড়ে। তাদের এই যুদ্ধে, এই শত শত মানুষের মৃত্যুতে কত যে রক্তস্রোত বয়ে যাচ্ছে,
এই রক্তস্রোতকে বোঝানো হচ্ছে এত রক্ত যে রক্তগুলো মনে হচ্ছে ফেনার মতো উথলে উঠছে চারিদিকে। সোনার মুকুট কত ফুটে আর টুটে, কার মাথায় ফুটছে। ক্ষমতা দখলের লড়াই যখন চলে, একটা সিংহাসন দখলের যখন লড়াই চলে, দুটো বিরোধী শক্তির মধ্যে সেই লড়াই চলে। এই দুই দলের মধ্যে কেউ একজন তো জিতছে, যে জিতছে তার মাথায় উঠছে সোনার মুকুট, এবং যুদ্ধের নিয়মে একজন জিতলে অপরজন হারবেই, যে হারছে তার মাথা থেকে সোনার মুকুট পড়ে যাচ্ছে। তাই বলেছে যে জয়ী হলো তার মাথায় উঠল সোনার মুকুট, আর যে পরাজিত হলো তার মাথা থেকে মুকুট পড়ে গেল। কারোর মাথায় মুকুট ফুটছে, কারোর টুটছে বা পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আর এই যে ক্ষমতা দখলের লড়াই, আমি ধরে নিলাম দুজন রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে। একজন রাজা জয়ী, একজন পরাজিত। যে জয়ী সে একাই কি যুদ্ধ করলো? কারোর একার দ্বারা কি একটা যুদ্ধ জয় সম্ভব? তার পেছনে প্রচুর মন্ত্রী, সেপাই, শান্তি, অজস্র লোক থাকে। তাদের বহু মানুষের আত্মত্যাগ, বহু মানুষের মৃত্যুবরণ একজন রাজাকে সফল করে তোলে সেই যুদ্ধে। সেই সমস্ত মানুষ, তাদের রক্তস্রোতের কথাই বলা হয়েছে। একটা ক্ষমতা দখলের লড়াইতে পেছনে যে কতজন মানুষের অবদান থাকে একজনের জয়ী হওয়ার পেছনে, সেই সব মানুষদের অকাল মৃত্যুবরণ, সেই তাদেরই এই যুদ্ধের রক্তস্রোত, তাদের মৃত্যুতে যে কত রক্তপাত যে একটা যুদ্ধে একজনকে জয়ী করতে সাহায্য করে, এখানে সে কথাই বলা হয়েছে যে যিনি জিতলেন তার পেছনে যারা রয়ে গেলেন, যারা আর পারলেন না সেই জয়লাভে সামিল হতে, তাদের অজস্র মানুষের আত্মত্যাগের ফলেই একজন জিতে যায়। তো সেই সমস্ত মানুষের এই যুদ্ধের ফলে যে রক্তপাত, সেই এত রক্তপাত, সেই রক্তগুলোই যেন ফেনার মতো উঠছে, এখানে সে কথাই বলা হয়েছে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। সভ্যতার নতুন নতুন কত তৃষ্ণার, আমাদের সমাজে বহু শ্রেণীর মানুষ থাকে, তাদের প্রত্যেকের চাহিদা আলাদা রকম। কারোর জ্ঞান লাভের চাহিদা, কারোর শিক্ষা লাভের চাহিদা, কারোর অর্থ লাভের চাহিদা, কারোর সুখ সমৃদ্ধি লাভের চাহিদা। আর প্রত্যেকটা মানুষ ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে তাদের চাহিদা পূরণের জন্য। কেউ কেউ চাহিদা পূরণ করতে পারছে, তারা জয়ী, যারা পারছে না তারা পরাজিত। তাই বলেছে এই চাহিদা পূরণের লড়াইতে কারোর ভাগ্যে হলাহল জোটে অর্থাৎ বিষ, কারোর ভাগ্যে সুধা অর্থাৎ অমৃত। শুধু হেথা দুই তীরে কে বা জানি নাম, দোহা পানি চেয়ে আছে দুইখানি গ্রাম। শুধুমাত্র এখানে, এ তো গেল বাইরের সমাজের কথা, এই যুদ্ধ বিদ্রোহ এই সব কিছু থেকে বেরিয়ে যদি সেই গ্রামটার দিকে আবার নজরে রাখি, সেই গ্রামে কিন্তু দেখা যাচ্ছে কি শুধু হেথা, কবি বলেছেন শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম। এমনকি কবি নিজেও নাম জানেন না ওই দুটো গ্রামের কি নাম। বলেছে এই নদীর দুই তীরে শুধু দুটো গ্রাম রয়ে গেছে, সব কিছু থেকে বাইরে। এখানে কোনো যুদ্ধ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো বিপ্লব, অশান্তি, ক্ষয়ক্ষতি, সর্বনাশ কিছু নেই এখানে দুটো গ্রাম চিরাচরিত কাল ধরে একইভাবে রয়ে গেছে। দুটো গ্রাম যেন দুপাশের, তাদের উল্টো পাশের গ্রামের দিকে, এই গ্রাম চেয়ে আছে ওই পাশের দিকে, ওরা চেয়ে আছে এই পাশের গ্রামের দিকে। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, কে জানে ওদের কি নাম, ওই গ্রামগুলোর কি নাম, কবি নিজেও জানেন না। দোহা পানি চেয়ে আছে দুইখানি গ্রাম, শুধু তারা পরস্পরের দিকে চেয়ে রয়েছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই যে এত কিছু ঘটে যাচ্ছে, শুধু চিরাচরিত কাল ধরে এক থেকে গেছে এই খেয়া নৌকাটা। এই খেয়া নৌকা কিন্তু নিজের মতো সেই কত কাল ধরে একইভাবে বয়ে চলেছে, এবং এই খেয়ার মাধ্যমে কেউ ঘর থেকে বাইরে যাচ্ছে, আবার কেউ বাইরে থেকে নিজের ঘরে ফিরছে। এই ছিল আমাদের আজকের কবিতার সামগ্রিক আলোচনা। তবে একটি বিষয় এখানে বুঝতে হবে, আমাদের এই খেয়া নৌকা কিন্তু আমাদের জীবনের প্রতীক। খেয়া নৌকা যেমন চিরাচরিত কাল ধরে বয়ে চলেছে, আমাদের জীবনও কিন্তু এই একই গতিতে বয়ে চলেছে। এখানে যে বলেছে যে কেহ যায় ঘরে আর কেহ আসে ঘর হতে, কেহ যায় ঘরে বলতে এই জীবন নদী চলতে চলতে একদিন দেখবে থেমে যাবে, তাকে ফিরে যেতে হবে।
এখানে সেটাই বলা হয়েছে, কেউ ঘরে ফিরে যায়, আবার কেউ ঘর থেকে বেরিয়ে আসে অন্য কোনো কাজে বা যে কাজেই হোক। সেটাকে বলা হয়েছে যে এইভাবেই জীবনের গতি চলতে চলতে কেউ নতুন করে আবার জন্মগ্রহণ করে এই পৃথিবীতে। এই জীবন নিয়ে এভাবেই চলতে থাকে, আমাদের খেয়া নৌকার মতো করেই আমাদের জীবনটাও চলতে থাকে। এখানে খেয়াটাকে একটা প্রতীক হিসাবে ব্যবহার করেছে, এটা আসলে আমাদের জীবনেরই প্রতীক। জীবন এভাবেই চলতে থাকে মৃত্যু জীবনের মাধ্যমে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমাদেরকে কবিতাটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাও সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনায় থেকো।